आप सभी जानते हैं कि पिछले कुछ वर्षों में भारतीय रक्षा व्यवस्था को और अधिक सशक्त बनाने की दृष्टि से सरकार ने कई महत्वपूर्ण कदम उठाए हैं। इसमें से कुछ प्रमुख हैं। चीफ ऑफ কদিন ধরেই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমটা নিয়ে নিউজ চ্যানেল সংবাদপত্রে এত ক্যাচার হচ্ছে, সেই স্কিমটা নিয়ে আজকে আমরা কথা বলবো। স্কিমটার নাম অগ্নিপথ। তো এই অগ্নিপথ স্কিমের ভালো দিক কী কী, খারাপ দিক কী কী, আদৌ কি কোনো ভালো দিক আছে কি নেই, আর এটা কি আমাদের সামরিক বাহিনীকে কতটা ক্ষতিকর দিকে ফেলতে পারে, সেটা নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। এই স্কিমটা নিয়ে বাকি কোনো কথা বলার আগেই সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এই অগ্নিপথ স্কিমটা কি। তো নর্মালি যেরকম রিক্রুটমেন্ট হয়, একটা পরীক্ষা দিচ্ছে, দৌড় হচ্ছে, তারপর গিয়ে রিক্রুটমেন্ট হচ্ছে, সেই সব নিচুতলার যত আর্মি, নেভি আর এয়ারফোর্সে যোগদান হতো, সেইগুলো সবই এখন দিয়ে বন্ধ। তার বদলে এই একটা টেম্পোরারি 4 বছরের জন্য নিয়োগ হবে 17.5 বছর থেকে 21 বছরের ছেলে মেয়েরা, যেটাকে করোনার জন্য 2 বছর এক্সটেন্ড করে 23 করা হয়েছে। তো এরা তো নিয়োগ হচ্ছে, 4 বছর চাকরিও করছে, কিন্তু 4 বছর বাদে এদের সবাইকে সরকার রাখবে না। এদের মাত্র 25% যে লোক আছে তাদেরকে সরকার রাখবে, আর বাকিদেরকে এইসব টাকা পয়সা আর বলে বাই বাই করে দেওয়া হচ্ছে। অবশ্যই তাই বলে এটা নয় যে তারা নর্মাল সেনারা যেগুলো পেতো সেইগুলো সব বন্ধ করে দেবে। যেরকম ডেথ কম্পেনসেশন পেত, যদি কোনো সৈনিক যিনি চাকরি চলাকালীন মারা যায়, তার যত বছরের টাকা বেঁচে থাকে, মানে যত বছরের যে সার্ভ লেন্থটা যেটা বেঁচে থাকে, সেটার সমপরিমাণ যে মাইনেটা পেত সেইগুলো যোগ করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে, সেরকম নর্মাল। আর তার সঙ্গে যে একটা মেডিকেল ইন্স্যুরেন্স পেত, সেইগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্সটা মাত্র 4 বছরের জন্যই থাকছে, 4 বছর বাদে পাবে না। আর চাকরি শেষের পর যেরকম একটা টাকা অ্যামাউন্ট পাবে, নিয়ে স্যালারি দিয়ে কিছু কেটে টাকাটাকে সরকারের কাছে জমা রাখতে হবে, আর বাকি টাকাটা সরকারও সমপরিমাণ টাকা সেই একই ফান্ডে জমা করবে। তো এই দুটো টাকা মিলে যে মোট টাকাটা হবে, আর এখনকার যদি আমরা দেখি সুদের হার আর যেটা দিচ্ছে, সেই হিসাবে আমরা যদি ধরে রাখি, তাহলে 4 বছর বাদে তারা মোটামুটি একটা 11.5 লাখ থেকে 12 লাখ টাকার একটা টাকা পাবে। সেই টাকাটা তারা নিজের পরবর্তী চাকরির কাজে বা ব্যবসার কাজে লাগাতে পারে। আর এমনকি এটাও বলা হচ্ছে নাকি সেন্ট্রাল ফোর্সের বিভিন্ন জায়গায়, সিআরপিএফ, তারপর পুলিশ, রাজ্য পুলিশে ওদের জন্য একটা নির্দিষ্ট সংরক্ষণ দেওয়া হবে, যাতে ওরা এখানে আসার পর যেন চাকরি করতে পারে। এবার সাধারণতই সবার মনে একটা প্রশ্ন জাগবে যে একটা জিনিস চলে আসছে এতদিন ধরে, সেটাকে চেঞ্জ করার কি দরকার, মানে চেঞ্জ করে কি হবে। তো ভারত সরকার এর পেছনে অনেকগুলো কারণ দিয়েছে, আর কিছু অর্থনৈতিকরা ভেবেছে যে একটা কারণ হচ্ছে আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। করোনার জন্য 2020 দিয়ে এমনি ভারতের ইকোনমিক স্থিতি খুব একটা ভালো ছিল না, তারপরে গোদের উপর বিস্ফোরণের মতো যোগ হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তারপর ভারতের মার্চে হিট ওয়েভের জন্য আমাদের গমের প্রোডাকশন যেটা, সেটাও কমে গেছে, তো আমরা রপ্তানিও করতে পারছি না। তো সেই কারণে ডিফেন্স বাজেটটাকে কমানোর জন্য আমরা এটা কাজ করেছি। সেকেন্ড যদি আমরা যে পয়েন্টটা দেখি, সে পয়েন্টটা হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র চীন, পাকিস্তানকে বাদ দিন, পাকিস্তানকে আমরা এমনি হারিয়ে দেব। তার মধ্যে চীনের ডিফেন্স বাজেট শুনলে আমাদের ডবল, মানে চীনের ডিফেন্স বাজেট হচ্ছে 179 মিলিয়ন, আর আমাদের হচ্ছে তার হাফেরও কম, আমাদের হচ্ছে মাত্র 72 মিলিয়ন। আর এই 72 মিলিয়নে বেশিরভাগ টাকাটাই খরচা হয়ে যায় আর্মি, নেভি আর এয়ারফোর্সে। শুধুমাত্র আমাদের আর্মিতেই প্রায় 56% যে ডিফেন্সে বরাদ্দ হয়, তার টাকাটা খরচা হয়ে যায়। বাকি টাকার তার মাত্র 6% আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওতে আমাদের দেশের প্রযুক্তিগত উন্নয়নের কাজে লাগানো হয়। মানে এই মিসাইল ছুটছে, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, এইসব তৈরির কাজে লাগানো হয়, যাতে আমাদের দেশ প্রযুক্তিগত দিক দিয়ে বাকি দেশের থেকে উন্নত থাকে। থার্ড যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে সেনাদের গড় বয়স অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। আমাদের দেশের সেনাদের গড় বয়স যেখানে 32 বছর, অন্যান্য সব দেশের সেনাদের গড় বয়স 26 থেকে 27 বছর।
সেখানে যদি এই স্কিমটাকে আমরা আনি, তাহলে আমাদের ভারতের ছেলেদের গড় বয়স এক ধাপে কমে 24 দিয়ে 25 বছরে চলে আসবে। তো যখন এতই ভালো স্কিম, এত ভালো আমাদের দেশের ভালো হচ্ছে, ডিফেন্সের গড় বয়স কমছে, তাহলে এই জিনিসটাকে এত বিরোধিতা করার কারণ কি? এই বিরোধিতা করার সব থেকে যে বড় কারণটা, সেটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। যেখানে এমনি দেশে বেকারত্ব এত তুঙ্গে, সেখানে 4 বছর কাজ করার পর যদি এখানে আসে, তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু? এমনি তো সরকারি জায়গায় নিয়োগ কমে গেছে, তারপরে আমাদের দেশের একটা পার্মানেন্ট চাকরির জন্য এত ক্রেজ যে সরকারি চাকরির জন্য লোকে পাগল হয়ে যাচ্ছে। সেখানে যদি আমরা দেখি যে সরকারি চাকরি না হলে বিয়েও হচ্ছে না, বিয়ে দেওয়ার জন্য লোকে ছেলের প্রোফাইলে দেখছে সরকারি চাকরি আছে কিনা। সেখানে আমাদের দেশে এরকম টেম্পোরারি চাকরি একদমই বাঞ্ছনীয় নয়। সেকেন্ড যে পয়েন্টটা উঠে আসছে, সেটা হচ্ছে চাকরির অগ্রাধিকার মানে কিন্তু চাকরি দেয়া নয়। 4 বছর বাদে কিন্তু তার চাকরি নাও পেতে পারে। যে আমাদের দেশের যে এমনি বেকারত্বের অবস্থা এরকম, তো সেখানে 4 বছর বাদে যেটা চাকরি খুঁজে পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। এমনকি সিআরপিএফ বা পুলিশে যে পার্সেন্টেজটা নেবে সেটা কিন্তু যথেষ্ট নয়, কারণ কি ভারতীয় আর্মিতে একটা বিশাল পরিমাণ লোককে নেওয়া হয়। 3 নম্বর পয়েন্ট, আমরা জানি যে লোকে আর্মিতে দেশ সেবার জন্য যতটা যায়, তার থেকেও বেশি যায় গ্রামের ছেলেমেয়েরা একটা পার্মানেন্ট চাকরির জন্য। তো যেটা যদি 3 বছর বাদে বেকার হয়ে যাবে, তখন নিজের পেটের জ্বালায় লোকে অনেক কিছুই করে। এমনকি তারা অস্ত্র চালানো শিখে এসছে, বন্দুক চালাতে পারে, বন্দুক চালানো শিখে এসছে, তাদের একটা নলেজ আছে এর ওপর। তারা যদি চায় যে কোনো সমাজবিহীন কাজকর্মে যুক্ত হয়ে যেতে পারে, সেটা কিন্তু আমার দেশের জন্যই ক্ষতিকর হবে, আর দেশের সমাজ ব্যবস্থার জন্য আরোই ক্ষতিকর হবে। পরবর্তীতে একজন আর্মি আধিকারিকের বক্তব্য অনুযায়ী আমরা যদি দেখি, ঠিক মতো যদি ট্রেনিং নেওয়া হয়, সেটা 6 মাসে কোনোভাবেই সম্ভব নয়। একটা 7-8 বছরের একটা অভিজ্ঞতাই একজন ভারতীয় জওয়ানকে একটা ভারতীয় জওয়ান বানায়। সেখানে যদি 4 বছরের পিরিয়ডে যদি তারা সার্ভ করে, তাহলে হয়তো শেখার আগ্রহ কমে যাবে। তারা হয়তো ভাববে 4 বছর বাদে যদি পার্মানেন্ট হই, তাহলেই ভালো মতো শিখব। আর কার্গিলের যুদ্ধের সময় এরকম পরিস্থিতি ছিল যে নর্মাল যে কোনো লোকের যদি মনোবল না থাকে, তাহলে কিন্তু সেটা করতে পারবে না। আর পার্মানেন্ট চাকরি হচ্ছে সেই একটা মনোবল। যদি তোমার নিজের চাকরির নিরাপত্তা না থাকে, তোমার নিজের পরিবারের নিরাপত্তা না থাকে, তাহলে তুমি কেন দেশের হয়ে প্রাণ দেবে? যদি আমরা দেখি এই 4 বছর যে টাইম ওরা সার্ভ করবে, সেটাই হচ্ছে আসল শেখার বয়স। সেই শেখার বয়স যদি না শিখতে পারে, তাহলে কিন্তু কিছুই হবে না। সরকার যদিও বলছে যে কারিগরি, আইটিআই এরকম জায়গায় ওদেরকে প্রশিক্ষণ দেয়া হবে, কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে আইটিআই জায়গায় প্রশিক্ষণ দেয়া হয়, কিন্তু এখানে তো নয় যে গেলেই চাকরি হয়ে গেল, তাহলে আইটিআই দিয়ে লোকে পড়েও বেকার বসে থাকছে না। আমাদের দেশের পরিস্থিতি এরকম নয় যে একজন কিছু শিখে কোথাও গেলেই সে চাকরি হয়ে যাবে। এবার এ বিষয়ে লোকে যেই কথাটাকে বারবার তুলছে, সেটা হচ্ছে মিলিটারি সার্ভিস ম্যান্ডেটরি করে দেওয়া হোক, সবাই মিলিটারিতে যাবে, সবাই চলে আসবে, তাদের কোনো সমস্যাই থাকছে না। এমনকি পৃথিবীর অনেক দেশে মিলিটারি সার্ভিস কিন্তু এক্সিস্ট করে। সেই দেশগুলোর মধ্যে আছে নরওয়ে, সুইডেন, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ইসরায়েল। এবার লোকে স্পেসিফিক্যালি ইসরায়েলের কথাটা বেশি তুলছে, কারণ কি ইসরায়েল কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত। তারা কিন্তু তাদের বিশেষত তাদের যে গোয়েন্দা বাহিনী আছে মোসাদ, আর ইসরায়েলে কিন্তু নারী পুরুষ উভয়কেই কিন্তু একটা টার্ম সার্ভ করতে হয় নিজের আর্মিতে। সেই টার্মটা হচ্ছে ছেলেদের জন্য 2 বছর 6 মাস, যেটাকে আরো 4 মাস এক্সটেন্ড করা যেতে পারে। আর সেটা মেয়েদের জন্য 2 বছর, আর সেটাকে আরো 8 মাস এক্সটেন্ড করা যেতে পারে। এবার ইসরায়েলের আর্থসামাজিক পরিস্থিতির সঙ্গে কিন্তু আমাদের আর্থসামাজিক পরিস্থিতির কোনো কিন্তু মিল নেই। ইসরায়েল দেশটা চিরকালই যুদ্ধের মধ্যে থেকেছে, এমনকি ওই ছোট দেশটাও, আমাদের মতো কিন্তু এত পপুলেশনও নেই। সেখানে হয়তো আর্মির জন্য লোকই পাওয়া যায় না। আমাদের মতো দেশে যেখানে অটোমেটিকলি একটা নির্দিষ্ট সময় পর আর্মির জন্য একটা বিশাল সংখ্যক লোক ইচ্ছুক, আর্মিতে সার্ভ করতে ইচ্ছুক, অটোমেটিকলি কিন্তু আর্মির ভ্যাকেন্সিগুলো ভরে যায়। সেখানে এই দেশের সঙ্গে তুলনা করা সম্ভবই নয়। আর যে দেশগুলো বেশিরভাগই আছে, সেইগুলো হচ্ছে খুবই ছোট ছোট দেশ, যেগুলোর নিজের আর্মি রাখার ক্ষমতা খুবই সীমিত। তাই সব সিটিজেনকে দিয়েই
তারা প্রস্তুত করে রাখে যদি কোনো যুদ্ধ হয় তাহলে যেন সব সিটিজেনই সাধারণ অস্ত্রের উপর নলেজ থাকে, যাতে তারা সাহায্য করতে পারে। কিন্তু ওই যে একটা কথা, গ্রামের ছেলে মেয়েদের যখন একটা আর্মিতে চাকরি হয় তখন কিন্তু তারা একটা সম্মান পায়, সেই সম্মানটা কিন্তু সম্ভব নয় যদি আবার 3 বছর 4 বছর বাদে ফিরে চলে আসে। তখন হয়তো তার দিকেই আঙুল তোলা হবে, আমার যেরকম সমাজ ব্যবস্থা, যে তোকে ফিরিয়ে দিল তার মধ্যে তোর মধ্যেই কিছু আছে, ওরা ঠিক, তুই পারিসনি, তোর মধ্যে কিছু খারাপ আছে, এরকম তো শুনতেই হয়। তো হয়তো এই আর্মিতে সার্ভ করা এই মানুষগুলোর ওপরও এই একই জিনিস শুনতে হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো টপিক নিয়ে।